On day one, I will launch the largest deportation program in American history. These aren't people. These are animals. আজ আমেরিকার অভিবাসীদের বলা হচ্ছে আক্রমণকারী, বলা হচ্ছে তারা দখলদার, এমনকি বলা হয়েছে তারা আমেরিকার দেশের রক্ত দূষিত করছে। শুনতে কেমন লাগে? ভয় লাগার মতো ভাষা। আর ভয় দেখানোর ভাষা মানেই কঠোরতা জায়েজ করার চেষ্টা। কিন্তু একটি প্রশ্ন আছে, ইনভেনশন যদি সত্যি এত বড় অপরাধ হয়, তাহলে আমেরিকার জন্মটা কি ছিল? এই রাষ্ট্র যে দাঁড়িয়েছে সেটা কি চুক্তিভঙ্গ, ভূমি দখল আর স্থানীয় জনগোষ্ঠীর উচ্ছেদের ওপর দাঁড়ায়নি? আজ যারা অন্যকে ইনভেডার বলছে, ইতিহাসে আসল ইনভেডার কারা ছিল? আসল ইনভেডারের গল্প বুঝতে হলে আগে যেতে হবে আটলান্টিকের ওপারে, সপ্তদশ শতাব্দীর ইংল্যান্ডে। তখন ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট, গ্রামে সাধারণ জমি ঘিরে নিল ধনী জমিদাররা। কৃষক মুহূর্তেই ভূমিহীন। জমিদারদের কাছে ভেড়া পালন লাভজনক, মানুষ নয়। কাজের আশায় মানুষ ছুটল লন্ডনে, কিন্তু লন্ডন তখন স্বপ্ন নয়, গাদাগাদি, আবর্জনা, দূষণ আর মহামারীর রাস্তাকুর। ধনীরা পালায়, গরিবরা কবর খোঁড়ে। শাসক গোষ্ঠীর সমাধান, বাড়তি মানুষ সরিয়ে দাও। আমেরিকা তাদের কাছে স্বপ্নপুরী নয়, মানুষের ডাম্পিং গ্রাউন্ড। সাথে বোনাস, স্পেনের বিরুদ্ধে শক্তি বাড়ানোর সুযোগ। এখানে ঢুকে যায় তখনকার কর্পোরেট জগৎ। ১৬০৬ সালে রাজা প্রথম জেমস চার্টার দিলেন ভার্জিনিয়া কোম্পানি অফ লন্ডনকে। আজকের ভাষায় বললে জয়েন্ট স্টক কোম্পানি। লক্ষ্য দুটো, সোনা আর মুনাফা। বিনিয়োগকারীরা নিজেরা যাবে না, যাবে গরিব মানুষ। লটারির টিকিট বিক্রি হবে, প্রচার হবে আমেরিকায় গেলেই অফুরন্ত সোনা আর উর্বর জমি। বাস্তবতা, ১৬০৭ সালে ৩টি জাহাজ, সুসান কনস্ট্যান্ট, গডস্পিড, ডিসকভারি, ১০৪ জন যাত্রী নিয়ে নোঙর করল ভার্জিনিয়ায়। জায়গার নাম দিল জেমস টাউন। বসতি নয়, মৃত্যুপুরী। যাদের পাঠানো হলো তাদের বড় অংশ ছিল তথাকথিত জেন্টলম্যান, কায়িক শ্রমে অচেনা, কৃষিকাজ জানে না, জানতেও চায় না। ভাবনা একটাই, সোনা কুড়াবো, না হলে ভয় দেখিয়ে খাবার নেব। তারপর এলো ১৬০৯ থেকে ১৬১০, স্টার্ভিং টাইম। খাবার নেই, ঘোড়া খাওয়া হলো, কুকুর, বিড়াল, ইঁদুর খাওয়া হলো, বুট জুতো সেদ্ধ করে তাও খাওয়া হলো। ক্ষুধা যখন আইন মানে না, তখন মানুষ আর মানুষ থাকে না। জর্জ পার্সির ডায়েরিতে আছে কবর থেকে লাশ তুলে খাওয়ার কথা। বহুদিন এটাকে অতিরঞ্জন বলা হতো, কিন্তু ২০১৩ সালে প্রত্নতাত্ত্বিক প্রমাণে মেলে। জেমস টাউনের আবর্জনা স্তূপে ১৪ বছরের এক কিশোরীর দেহাবশেষ, খলিতে আঘাতের চিহ্ন, মৃত্যুর পর মাথা কেটে মগজ বের করার প্রমাণ। এটা কোনো আচার নয়, এটা ছিল বাঁচার জন্য নরমাংস ভোজন। অর্থাৎ সভ্যতা নামের যে নৈতিক বক্তৃতা আজ শোনানো হয়, শুরুর পাতায় লেখা আছে অনাহার, লোভ এবং কর্পোরেট মুনাফার চাপে মানুষ ভাঙার গল্প। এবার উত্তরে, নিউ ইংল্যান্ড, ম্যাসাচুসেটস। এখানে সোনা নয়, ধর্মের মিশন। পিউরিটানরা ভাবল তারা ঈশ্বরের নির্বাচিত জাতি, আর আমেরিকা তাদের প্রমিসড ল্যান্ড। সমস্যা হলো, এই প্রমিসড ল্যান্ড কারো ছিল না এমন অভিনয় তারা করল। দাঁড় করালো এক আইনি তত্ত্ব, ভ্যাকুয়াম ভ্যামিসিলিয়াম বা শূন্যগৃহ। যুক্তি হচ্ছে, আদিবাসীরা ইউরোপীয়দের মতো ভেড়া দেয় না, পাথরের ঘর তোলে না, তাই তারা জমির মালিক নয়। এই যুক্তিতে হাজার বছরের বসত ভিটা হয়ে গেল খালি জমি। মানে আমি যেমন থাকি সেই রকম না হলে আপনার বাড়ি আপনার না। অথচ বাস্তবতা ছিল উল্টো। আদিবাসীরা বন পরিষ্কার করত, ঋতু অনুযায়ী চাষ করত, বাস্তুতন্ত্র রক্ষা করত। ইউরোপীয়রা যেটাকে জঙ্গল বলল, সেটা অনেক জায়গায় ছিল মানুষের যত্নে গড়া বিশাল পার্কের মতো। তারপর এলো রোগ, ইউরোপীয় নাবিকদের হাত ধরে গুটি বসন্ত। ১৬১৬ থেকে ১৬১৯-এর মধ্যে উপকূলীয় গ্রামগুলোতে মহামারী, ৯০% আদিবাসী মারা যায়। ম্যাসাচুসেটসের বে কলোনি গভর্নর জন উইনথ্রপ ১৬৩৪ সালে চিঠিতে লিখলেন, স্থানীয়দের মধ্যে প্রায় সবাই গুটি বসন্তে মারা গেছে, তাই প্রভু আমাদের জন্য জমির মালিকানা পরিষ্কার করে দিয়েছেন। হাজার হাজার মানুষ মারা গেল, আর এদিকে এটাকে দেখা হলো দলিল হিসেবে। ঈশ্বর যেন জমির রেজিস্ট্রি অফিস। কাগজপত্রের ঝামেলা কমে গেল। এই মানসিকতার চূড়ান্ত রূপ দেখা গেল ১৬৩৭ সালের পকুয়ের যুদ্ধে। এক গ্রাম ঘিরে আগুন ধরানো হলো, নারী শিশু আগুন থেকে বেরোতে গেলেই গুলি। প্রায় ৪০০ থেকে ৭০০ মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।
নেতারা বলল ঈশ্বরের কাছে মিষ্টি বলিদান। এটাকে অপরাধ ভাবা হয়নি, ধর্মযুদ্ধ ভাবা হয়েছে। কাজে এখানে একটা প্যাটার্ন স্পষ্ট, জমি চাই, নৈতিকতা না। দরকার হলে ঈশ্বরকে সাক্ষী বানাও, দরকার হলে আইন বানাও, দরকার হলে আগুন দাও। যুদ্ধই একমাত্র পথ ছিল না, আর এক পথ ছিল কাগজ, প্রতারণাপূর্ণ চুক্তি, আইনি ভাষায় বোকা বানানো, জোর করে সই করানো। ম্যানহাটনের গল্প শুনেছেন? বলা হয় পিটার মিনুইট $24 পুঁতিতে পুরো ম্যানহাটন কিনে নেয়। গল্পটা জনপ্রিয় কারণ এটা দখলকে চুক্তি বানিয়ে দেয়। কিন্তু 1626 সালে ডাচরা 60 গিল্ডার মূল্যের পণ্য দিয়ে লেনদেন করেছিল। আর সবচেয়ে বড় কথা, আদিবাসীদের কাছে জমি কেনাবেচা মানে ইউরোপের মতো চিরস্থায়ী মালিকানা ছিল না। তারা ভাবত শেয়ারিং, ব্যবহারের অনুমতি। ওদিকে ইউরোপীয়রা ভাবত দলিল, মালিকানা, বাদবাকি সব উধাও। প্রতারণার আরেকটি ক্লাসিক উদাহরণ 1737 সালের ওয়াকিং পারচেজ। পেনসিলভানিয়ায় উইলিয়াম পেনের ছেলেরা বলল 1.5 দিনে একজন মানুষ যতদূর হাঁটতে পারবে ততদূর জমি আমরা নেব। লেনাব গোষ্ঠীর নেতারা ভাবল মানুষ তো হাঁটবে, 30-40 মাইল হবে। কিন্তু এখানে হাঁটা বলতে তারা বুঝেছিল দৌড়। পেশাদার দৌড়বিদ ভাড়া করা হলো, জঙ্গল কেটে সোজা রাস্তা বানানো হলো। 1.5 দিনে প্রায় 67 মাইল। লেনপাড়া চিৎকার করে বলল তোমরা হাঁটছ না, তোমরা দৌড়াচ্ছ। এখানেও শেষ না, জরিপে সরল রেখা না টেনে সমকোণ তৈরি করে আরো অতিরিক্ত জমি দখল। আর যারা জমি ছাড়তে চায় না তাদের বিরুদ্ধে শত্রু লেলিয়ে দেওয়া, অর্থাৎ বন্দুক আর দলিল, 2 হাতিয়ারই প্রস্তুত। এবার আমরা ঢুকছি 19 শতকের শুরুতে। আমেরিকার 5টি আদিবাসী জাতি, চেরোকি, চিকাস, চেকটো, ক্রিক, সেমিনোল। শ্বেতাঙ্গরা তাদের ডাকত 5টি সভ্য জাতি। তাদের সংবিধান আছে, স্কুল আছে, সংবাদপত্র আছে, খ্রিস্টান ধর্ম অনেকে বেছে নিয়েছে। কিন্তু সভ্যতা এখানে কোনো নিরাপত্তা বর্ম নয়, কারণ তাদের জমির নিচেই ছিল স্বর্ণ, আর জমির ওপর তুলা চাষের উর্বর মাটি। 1830 প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন কাগজে কলমে একটা নাম দিলেন ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট। শব্দটা দেখতে শান্ত, রিমুভাল মানে যেন ঘর পরিষ্কার করা। বাস্তবে এটা ছিল উচ্ছেদের রাষ্ট্রীয় লাইসেন্স। দক্ষিণ পূর্বাঞ্চলের নেটিভ জনগোষ্ঠীগুলোকে মিসিসিপির পশ্চিমে ঠেলে দিতে সরকারকে ক্ষমতা দেওয়া হলো। জমি ফাঁকা হবে, তুলা চাষ হবে, দাসপ্রথার অর্থনীতি ভুলবে। আর একটু সৎভাবে বললে রাষ্ট্র বলল তোমরা সরে যাও, কারণ আমাদের লাগবে। চেরোকিরা তখন কেবল টিকে থাকার চেষ্টা করছে না, নিয়ম মেনেই টিকে থাকার চেষ্টা করছে। তাদের নিজস্ব সংবিধান আছে, স্কুল আছে, সংবাদপত্রও আছে। তারা আদালতে গেল। 1832 সাল, সুপ্রিম কোর্টের মামলা, ওরচেস্টার ভার্সাস জর্জিয়া। আদালত বলল জর্জিয়া রাজ্য চেরোকি অঞ্চলে নিজের আইন চাপাতে পারে না, মানে কাগজে কলমে চেরোকিদের অধিকার স্বীকৃতি পেল। কিন্তু এরপর আসে আমেরিকান রাজনীতির সবচেয়ে বাস্তববাদী লাইন। আদালত বলেছে এখন দেখা যায় কে মানায়। জ্যাকসনের নামে একটি বিখ্যাত উদ্ধৃতি রয়েছে। তিনি নাকি বলেছেন জন মার্শাল রায় দিয়েছেন, এবার সে প্রয়োগ করুক। উদ্ধৃতিটা শব্দে শব্দে সত্য নাও হতে পারে, কিন্তু ঘটনাটা সত্য। আদালতের রায় বাস্তবে থেমে গেল রাজনীতি আর শক্তির কাছে। এরপর 1838 থেকে 39 চেরোকিদের জোর করে সরিয়ে নেওয়া হলো। যে পথে হাজার হাজার মানুষ হাঁটল, ইতিহাসে সেই পথ নাম পেল ট্রেইল অফ টিয়ার্স। এটা শুধু কষ্টের গল্প না, এটি রাষ্ট্রীয় প্রক্রিয়ায় তৈরি দুর্ভোগের গল্প। শীত, ক্ষুধা, রোগ, নিরাপত্তাহীনতা। সংখ্যাটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ওঠানামা আছে। সাধারণভাবে বলা হয় প্রায় 16,000 চেরোকিকে সরানো হয় এবং প্রায় 4,000 মানুষ পথেই মারা যায়। এবং চেরোকি একা না, চেকটো, ক্রিক, চিকাস, সেমিনোল সবার উপরেই একই চাপ। সভ্য বললেও রেহাই নেই, আইন মেনেছি বললেও রেহাই নেই। কারণ সমস্যাটা সংস্কৃতির না, সমস্যাটা জমি। আজকে অভিবাসী দেখলেই ইনভেশন বলে চিৎকার করে, অথচ ইতিহাস বলছে এই ভূখণ্ডে ইনভেশন যখন বাস্তবে ঘটেছে তখন সেটা ছিল নীতিতে, সেনায় আর রাষ্ট্রের স্বাক্ষরে। এবার আসি পশ্চিমে ছড়িয়ে পড়ার মহাকাব্যে। একটা সুন্দর নাম দেওয়া হয়েছিল, ম্যানিফেস্ট ডেস্টিনি। মানে তাদের নাকি ঈশ্বর প্রদত্ত নিয়তি হলো সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত ছড়িয়ে পড়া। খুব সুবিধার ধারণা, কারণ লোভকে আপনি নিয়তি বললেই সেটা নৈতিক হয়ে যায়, আর যাদের ঘর ভাঙছে তাদের আপনি প্রগতি বিরোধী বললেই হলো। 19 শতকের মাঝামাঝি আমেরিকা দক্ষিণ পশ্চিমে বিশাল ভূখণ্ড নিয়ে নিল। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, অ্যারিজোনা, নেভাদা, ইউটা, কলোরাডোর বড় অংশ। মেক্সিকো আমেরিকা যুদ্ধ, তারপর 1848 সালের চুক্তি, আর পরে 1854 সালের গডসডেন পারচেস।
কাগজে এটি চুক্তি, কিন্তু ক্ষমতার ভারসাম্য দেখলে বোঝা যায় এটা ছিল কে কাকে কতটা চাপ দিতে পারলো তার দলিল। এবং ওই অঞ্চলে তখন নেটিভ জনগোষ্ঠী রয়েছে। সীমানা বদল মানে শুধু মানচিত্র বদল না, মানুষের জীবন বদল, অধিকার বদল, অস্তিত্ব বদল। এরপর ফ্রি জমির গল্প। 1862 সালের হোমস্টেড অ্যাক্ট। সরকার বলল, এসো পশ্চিমে যাও, জমি নাও, চাষ করো। কার জন্য ফ্রি? যারা ইতিমধ্যে সেখানে আছে তাদের জন্য তো ফ্রি না, তাদের জন্য এটা ছিল আরেক রাউন্ড উচ্ছেদ। খালি জমি তত্ত্ব ফিরে আসে নতুন প্যাকেজিংয়ে। আপনি ভাবতে পারেন আইনটা কৃষকের জন্য, বাস্তবে এটা ছিল সেটলার কলোনিয়ালিজমের প্রোগ্রাম। লোক বসাও, রাস্তা বানাও, রেল বসাও, তারপর বলো এই তো জমির উন্নয়ন হলো। উন্নয়নের আর এক হাতিয়ার ছিল রেল লাইন। রেল মানে শুধু ট্রেন না, রেল মানে সেনা দ্রুত চলতে পারে, সেটলার দ্রুত যেতে পারে, বাজার দ্রুত দখল হয়, আর পথের মধ্যে পড়ো জনগোষ্ঠী, তারা শুধু অবস্ট্যাকল। এটাই সেই জায়গা যেখানে নীতি আর ব্যবসা হাতে হাত রেখে হাঁটে। এখানে দেশটা গড়া হয়নি শুধু পতাকা দিয়ে, গড়া হয়েছে ইনভয়েস আর বন্দুক দিয়ে। তারপর আসে বাইসনের গল্প। প্লেইন্স অঞ্চলে বাইসন ছিল জীবন, খাদ্য, পোশাক, আশ্রয়, সংস্কৃতি। 1870-এর দশকে বাইসন নিধন ভয়াবহভাবে বেড়ে যায়। হাজার হাজার বাইসন মেরে ফেলা হয় শুধুমাত্র চামড়ার জন্য। অনেক সময় মাংস ফেলে দেওয়া হয়, কারণ উদ্দেশ্য শুধুই শিকার না, উদ্দেশ্য ছিল প্লেইন্সের আদিবাসীদের খাদ্য ভিত্তি ভেঙে দেওয়া। ক্ষুধা তৈরি করলে প্রতিরোধ ভাঙে। জেনারেল ডজের বিখ্যাত উক্তি, প্রতিটি মৃত বাফেলো মানেই একজন ইন্ডিয়ান কম। এই নীতির মূলমন্ত্র ছিল, অর্থাৎ মানবিক যুদ্ধ নামের কোনো জিনিস এখানে ছিল না। এটা ছিল রসদ কেটে দেওয়ার কৌশল, হাতে না মেরে ভাতে মারার কৌশল। 1887 ডজ অ্যাক্ট, আর একটি শান্ত নাম, অ্যালটমেন্ট। আদিবাসী জমিকে কমিউনিটির কাছ থেকে কেটে ব্যক্তিগত প্লটে ভাগ করে দেওয়া হলো। বলা হলো এতে তারা সভ্য হবে। বাস্তবে হলো কি, জমির বড় অংশ অতিরিক্ত দেখিয়ে সেটলারদের হাতে চলে গেল। কমিউনিটি সামাজিক কাঠামো ভাঙল, জমির উপর নিয়ন্ত্রণ ছিন্ন ভিন্ন হলো। যারা জমি হারালো তাদের পরের প্রজন্মকে লক্ষ্য করে আর একটা অভিযান, বোর্ডিং স্কুল। শিশুদের পরিবার থেকে আলাদা করা হলো, চুল কেটে দেওয়া হলো, ভাষা নিষিদ্ধ, সংস্কৃতি নিষিদ্ধ, ধর্ম চাপিয়ে দেওয়া। একটি বিখ্যাত স্লোগান ছিল, কিল দ্য ইন্ডিয়ান, সেভ দ্য ম্যান। এখানে কিল মানে শরীর নয়, পরিচয়। সাংস্কৃতিক ধ্বংসের প্রকল্প। আর সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার, এটি শিক্ষা নাম দিয়ে করা হয়। যখন সম্মুখ যুদ্ধে আদিবাসীদের হারানো যাচ্ছিল না, তখন মার্কিন সেনাবাহিনী ছলচাতুরির আশ্রয় নিল। তারা আলোচনার নাম করে নেতাদের ডেকে এনে হত্যা বা বন্দী করত। ফ্লোরিডার সেমিনল নেতা ওসলো ছিলেন অদম্য। তিনি জলাভূমিতে লুকিয়ে থেকে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। তাকে কোনোভাবেই ধরতে না পেরে জেনারেল থমাস জেসুপ এক জঘন্য চাল চাললেন। শান্তির সাদা পতাকা উড়িয়ে আলোচনার জন্য ডেকে সাদা পতাকার মর্যাদা ভঙ্গ করেই আটক করলেন ওসলোকে। আটক থাকা অবস্থাতেই মারা যান ওসলো। ব্যাক হিলসের যুদ্ধের নায়ক ক্রেজি হর্স, যিনি লিটল বিগ হর্নের যুদ্ধে কাস্টারকে পরাজিত করেছিলেন। 1877 সালে তার লোকদের বাঁচানোর জন্য আত্মসমর্পণ করেন, কিন্তু সেনাবাহিনী তাকে ভয় পেত। তারা গুজব ছড়ালো যে তিনি পালানোর চেষ্টা করছেন। সেই গুজব ছড়িয়েই আটক থাকা অবস্থাতেই এই নিরস্ত্র বীর যোদ্ধাকে কাপুরুষের মতো পেছন থেকে খুন করা হয়। এই পুরো যুগের একটি প্রতীকী শেষ দৃশ্য 1890 সালের উন্ডেড নি। নিজেদের রিজার্ভেশনে থাকা লাখোটা জনগোষ্ঠীর অনেক মানুষকে উন্ডেড নি খাড়িতে ঘিরে ফেলা হয়। এরপর শুরু হলো গণহত্যা। নির্বিচারে খুন করা হয় সবাইকে, বাদ যায়নি শিশুরাও। যারা পালানোর চেষ্টা করেছিল তাদের ধাওয়া করে মাইলকে মাইল দূরে গিয়ে হত্যা করা হয়। তারপরে ওই নির্মম ঘটনার জন্য মেডেলও দেওয়া হয়েছে। ইতিহাস এখানে শুধু ঘটনা নয়, পুরস্কারও দেয়, ভুল মানুষকে ভুল কারণে। এই ইতিহাস আমরা টানছি কেন? কারণ আজকের ইনভেনশন রেটরিক শূন্য থেকে আসে না, এটি একটি পুরনো মেশিন। ধাপ 1, ভয় তৈরি করো। ধাপ 2, শত্রু বানাও। ধাপ 3, আইনকে জরুরি অবস্থার মতো ব্যবহার করো। ধাপ 4, মানুষকে বলো এইসব করা হচ্ছে দেশ বাঁচানোর জন্য। আর ধাপ 5, পরে ইতিহাস বইয়ে একটি সুন্দর শিরোনাম দাও, এক্সপ্যানশন, সেটেলমেন্ট, ডেভেলপমেন্ট। শব্দ বদলালে বাস্তবতা বদলায় না, শুধু অপরাধের গন্ধ কমে আসে। আজ যে রাজনীতিবিদ ইনভেডার বলে মানুষকে ছোট করছে, তার সামনে ইতিহাসটা আয়নার মতো। সেই ভূখণ্ডে সবচেয়ে বড় ইনভেশন হয়েছিল নীতিতে, সবচেয়ে বড় দখল হয়েছিল কাগজে,
আর সবচাইতে বড় উচ্ছেদ হয়েছিল আইনগত সিলমোহর দিয়ে। কাজে যখন কেউ বলে আমরা দখলের শিকার, তখন একটা পাল্টা প্রশ্ন করাই যায়, ইতিহাসের পাতায় দখলদার কারা ছিল? কাজী নিশাদ, যমুনা নিউজ।